প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি বিশ্বনাথ রায়, প্রভাষক হিসাব বিজ্ঞান, বাউরা পুনম চাঁদ ভুটিয়া কলেজ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের মজুত পণ্যের হিসাব রক্ষণ বিষয়ে দুইটা পদ্ধতি নিয়ে আমরা গত দুই ক্লাসে আলোচনা করেছি। একটা হলো ফিফো মেথড আর একটা হলো লিফো মেথড। আজকে আমরা আলোচনা করব ওয়েট অ্যাভারেজ মেথড, অর্থাৎ ভারযুক্ত গড় পদ্ধতি। ভারযুক্ত গড় পদ্ধতিতে যাওয়ার আগে আমরা গত ক্লাস সম্পর্কে একটু আলোচনা করি। আমরা যেহেতু গত ক্লাসে আলোচনা করেছিলাম ফিফো পদ্ধতি, অর্থাৎ ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আগের মাল আগে ছাড়ো, এবং দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম লিফো পদ্ধতি, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, পরের মাল আগে ছাড়ো। তো এখানে এই দুই পদ্ধতিতে আমরা অঙ্ক গাণিতিক বিষয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব ভারযুক্ত, অর্থাৎ ওয়েট অ্যাভারেজ মেথড। এই পদ্ধতিতে কিভাবে আমরা হিসাব করব? এই পদ্ধতিতে আমরা হিসাব করব যে যখন পণ্য ক্রয় করে থাকবো, সেক্ষেত্রে উদ্বৃত্তের ঘরে এসে আমাদের একক প্রতি পণ্যের মূল্যটা পরিবর্তন হবে। এখানেই একটু আগের চেয়ে ভিন্নতা লক্ষ্য করা যাবে। আমরা একটু দেখি রাসেল ট্রেডার্স 2020 সালের আগস্ট মাসের ব্যবসার কিছু তথ্যাবলী দেওয়া আছে। সেখানে 1 তারিখে প্রারম্ভিক মজুত পণ্য আছে 10 টাকা। প্রারম্ভিক মজুত কত আছে? 700 একক 10 টাকা ধরে। তাহলে একটু আমরা তাহলে অঙ্কের দিকে যাই বিবরণে। তাহলে প্রারম্ভিক মজুত, প্রারম্ভিক মজুত কত একক? 700 একক। তাহলে ক্রয়ের ঘরে আসবে না, বিক্রয়ের ঘরে আসবে না। আমরা 700 একক কত টাকা ধরে? 60 টাকা ধরে। তাহলে 7000 টাকা। তাহলে আমরা দেখতেছি প্রারম্ভিক মজুত পণ্য প্রশ্নে দেওয়াই আছে। কত একক দেওয়া আছে? 700 একক। কত টাকা ধরে? 10 টাকা ধরে। 10 টাকা ধরে 700 একের মূল্য দ্বারা 7000 টাকা। এখন আমরা আসতেছি নেক্সট তারিখে আমাদের যে পণ্য ক্রয় কত একক করা হয়েছে? পণ্য ক্রয় করা হয়েছে 200 একক। কত টাকা ধরে? 12 টাকা ধরে। আগস্ট 5 তারিখ পণ্য ক্রয়, পণ্য ক্রয়ের ঘর আছে। তাহলে ক্রয়ের ঘরে কত একক ক্রয় করছি আমরা? 200 একক। কত একক? 200 একক। 200 একক কত টাকা ধরে? 200 একক 12 টাকা ধরে। 12 টাকা ধরে মোট টাকার পরিমাণ 2400 টাকা। এখন এখানে আমাদের আলোচ্য বিষয়টা, তাহলে আগে একক ছিল আমাদের কত? 700 একক। আর আজকে নতুন করে পণ্য ক্রয় করা হয়েছে কত একক? 200 একক। এই 200 এবং 700 মোট মজুত হলো আমাদের কত? 900 একক। 900 একক। টাকার পরিমাণ কত? তাহলে আগে আছে আমাদের কত টাকা? 7000 টাকা, 9400। এখন এই গড়টাই আমাদের এখানে এই ভারযুক্ত গড় পদ্ধতিতে আমাদের এখানেই লক্ষণীয় বিষয়। কিভাবে আমরা রেটটা বের করব? এখানে সূত্র হলো আমাদের মোট উদ্বৃত্তের ঘরের মোট টাকার পরিমাণ এবং উদ্বৃত্তের ঘরের মোট এককের পরিমাণ দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলেই আমরা কি পাবো? মোট এককের এখানে আমরা দর পাবো। তাহলে আমরা করি, তাহলে 9400 টাকাকে আমরা ভাগ দেবো। তাহলে কত একক দিয়ে? তাহলে আগের ছিল আমাদের 700 একক, আজকে হলো আমাদের 200 একক, মোট হলো 900 একক। তাহলে 900 একক দিয়ে আমাদের ভাগ দিলে টাকার পরিমাণটা আমাদের আসবে। আমরা ক্যালকুলেশন করতে পারি একটু। ক্যালকুলেশনে আমাদের টাকা আসবে 3 টাকা 4 পয়সা। আমরা এখানে দশমিকের পর 4 ঘর পর্যন্ত নেব। তাহলে আমাদের শেষে যে সমাপনী উদ্বৃত্তের ক্ষেত্রে যে 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, এখানে পার্থক্য এটা হবে না ভারযুক্ত পদ্ধতিতে। তাহলে আমরা দেখলাম কিভাবে নির্ণয় করলাম। তাহলে এই আমরা নির্ণয় করলাম এই একক প্রতি পণ্যের মূল্য
কিভাবে? মোট সমাপনী উদ্বৃত্তের মোট টাকার পরিমাণ ভাগ হলো সমাপনী মোট একক। সমাপনী মোট টাকার পরিমাণ ভাগ হলো মোট এককের পরিমাণ। তাহলে আমরা একক প্রতি কি পেলাম? রেট পেলাম। আমাদের পরবর্তী লেনদেন দেওয়া আছে, কি আছে? 10 তারিখের পণ্য বিক্রয় আছে 300 একক। 10 তারিখে কি কত একক বিক্রয় করা হয়েছে? 300 একক বিক্রয় করা হয়েছে। 10 তারিখ পণ্য বিক্রয়, তাহলে আমাদের বিক্রয় ঘরে লিখবো, বিক্রয় ঘরে কত একক লিখবো? 300 একক। 300 একক কত টাকা দরে? এই ক্ষেত্রে আমাদের আজ ওই গত ক্লাসে আমরা দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম, একটা হলো লিফো, একটা হলো ফিফো। তাই এই ক্ষেত্রে ওই লিফো এবং ফিফোর দিক বিবেচনা করতে হবে না। আমাদের যে এককটা দেওয়া আছে, একক প্রতি মূল্য কত টাকা? 3 টাকা 4 পয়সা পর্যন্ত, অর্থাৎ 3 টাকা 44 পয়সা পরিমাণ আমরা সেই রেটেই পণ্য বিক্রয় করে থাকবো। মোট টাকা পরিমাণ ক্যালকুলেশন একটু করে, তো ক্যালকুলেশনে আমাদের টাকা আসতেছে, আমাদের 1033 টাকা, 1033 টাকা উদ্বৃত্তের ঘরে। তাহলে পণ্য বিক্রয় করে আমাদের অবশিষ্ট থাকে কত? পণ্য বিক্রয় করে আমাদের মোট একক ছিল হলো 900 একক উদ্বৃত্তের ঘরে। সেখান থেকে আমরা পণ্য বিক্রয় করলাম কত একক? 300 একক। তাহলে অবশিষ্ট থাকে আমাদের 600 একক। 600 একক কত টাকা ধরে? যে রেট আমাদের দেওয়া আছে সেই রেটেই মোট টাকার পরিমাণ আসতেছে আমাদের 2067 টাকা। 2000 গাণিতিক বিষয়টা একটু ক্যালকুলেশন করে নিবা, একটু ভুল হলে সংশোধন করে নিও। তাহলে আমরা দেখলাম যে ওয়েট অ্যাভারেজ মেথডে তাহলে কিভাবে পণ্যের একক প্রতি মূল্য নির্ণয় করা হয়। অর্থাৎ এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে সমাপনী মোট টাকার পরিমাণ ভাগ করবো আমরা কি? মোট একক দিয়ে, তাহলে আমাদের রেটটা বের হবে। নেক্সট আমরা যাই, 20 তারিখে পণ্য ক্রয় করেছি আমরা 15 টাকা দরে। 20 তারিখে পণ্য ক্রয় কত টাকা দরে? 15 টাকা দরে। 100 একক 15 টাকা ধরে 1500। তাহলে উদ্বৃত্তের ঘরে আমরা আসি। তাহলে আগের উদ্বৃত্ত আমাদের দেওয়া আছে 600। তাহলে আজকে আমাদের নতুন একক পণ্য ক্রয় করা হয়েছে 100। তাহলে 600 আর 100 হলো 700। আর টাকা হলো আমাদের টাকা ছিল 2067 টাকা, আর আজকে হলো 1500 টাকা। তাহলে 3567 টাকা। এখন 3567 টাকা কিভাবে পেলাম? আমাদের একটু দেখি যে গত উদ্বৃত্ত ছিল আমাদের 2067 টাকা, আর আজকে নতুন করে আমরা পণ্য ক্রয় করলাম 100 একক। 100 একক, তাহলে আগের উদ্বৃত্ত ছিল 600 একক, আজকের 100 হলো মোট হলো 700। এখন এই মোট টাকাকে মোট একক দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলেই আমরা কি পাবো? আমাদের একক প্রতি পণ্যের মূল্য নির্ণয় করতে পারবো। অর্থাৎ ভারযুক্ত পদ্ধতিতে আমাদের পণ্যের একক প্রতি মূল্য নির্ণয় করা যায়। এটাই আমরা দেখলাম। তাহলে এটাকে দিয়ে যদি আমরা ভাগযোগ ক্যালকুলেশন করে থাকি তাহলে আমাদের এখানে রেট আসবে 5 টাকা 957। তাহলে আমাদের এই মোট টাকাকে মোট একক দিয়ে ভাগ দিয়ে আমাদের একক প্রতি মূল্য কত পেলাম? 5 টাকা 0957 পয়সা। অর্থাৎ আমরা
এই তারিখে অর্থাৎ 20 তারিখ শেষে আমাদের উদ্বৃত্ত আছে কত, তাহলে 700 একক কত টাকা রেটের, 5 টাকা 0.957 পয়সা পর্যন্ত। তাহলে মোট টাকার পরিমাণ আসতেছে আমাদের 3567 টাকা। নেক্সট আমরা আসি 25 তারিখে পণ্য বিক্রয়। 25 তারিখে পণ্য বিক্রয় কত একক বিক্রয় করা হয়েছে, 250 একক। সরি, আমরা বিক্রয় করে লিখবো 250 একক। রেট আমাদের যাহা দেওয়া ছিল সেই রেটেই আমরা নতুন রেট নির্ধারণ করব না। নতুন রেট তখনই আসবে যখন আমরা নতুন কোনো পণ্য ক্রয় করে থাকব, সেক্ষেত্রে আমাদের নতুন রেটের সৃষ্টি হবে। তাহলে গুণ করে আমাদের টাকার পরিমাণ আসতেছে 12,740 টাকা। 12,740 টাকা। তাহলে 700 একক থেকে আমাদের চলে গেল 250 একক। তাহলে অবশিষ্ট থাকে 450 একক। 5 টাকা। তাহলে আমাদের কত টাকা আসতেছে আমরা হিসাব করে একটু দেখি। 2200 93 টাকা। তাহলে অবশিষ্ট থাকে কত আমাদের 2293 টাকা। তাহলে আমাদের মোট বিক্রয় করলাম 250 একক, কত টাকা ধরে, 5 টাকা 0957 টাকা দিয়ে আমাদের মোট টাকার পরিমাণ হলো 1200 টাকা করে। আর অবশিষ্ট থাকলো আমাদের কত, তাহলে 700 একক থেকে আমাদের 250 একক যদি চলে যায়, এক্ষেত্রে আমাদের অবশিষ্ট থাকতেছে 450 একক। 450 একক কত টাকা রেটে, ওই আগের আমাদের যে পূর্বের রেট আছে ওই পূর্বের রেটেই আমরা পণ্য বিক্রয় করেছি। এখন আমরা যদি দেখি যে মাস শেষে, ওই মাস শেষে আগস্ট মাস শেষে আমাদের কতটুকু সমাপনী উদ্বৃত্ত থাকলো, তাহলে আমরা মাস শেষে দেখতেছি আমাদের গুদামে 450 একক আছে। 450 একক আছে কত টাকা রেটে, ওই 5 টাকা 0957 টাকা মূল্যে মোট টাকার পরিমাণ হলো 2200। মোট টাকার পরিমাণ 2293 টাকা। তাহলে আমরা আজকে যে পদ্ধতিটা আলোচনা করলাম সেটা হলো ওয়েট অ্যাভারেজ মেথড, ভারযুক্ত গড় পদ্ধতিতে। এখানে বিগত দুই পদ্ধতির থেকে একটু পার্থক্য, একটু বলতে আগে দুই পদ্ধতিতে আমরা আলোচনা করেছিলাম ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এক্ষেত্রে পূর্বের যে পণ্য আছে আগেই ছাড়তে হবে আগের রেটেই। আর গত আরেক পদ্ধতিতে আলোচনা করেছিলাম সেটা হলো লিফো, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট, আর শেষের মাল আগে ছাড়ো। আর আজকে আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা আলোচনা করলাম ওয়েট অ্যাভারেজ মেথডে। এই ওয়েট অ্যাভারেজ মেথডে আমরা যদি হিসাব সংরক্ষণ করে থাকি তাহলে সুবিধাটা হলো যে মাস শেষে সমাপনী মজুত পণ্যের সঠিক আমরা উদ্বৃত্তটা নির্ণয় করতে পারি। সঠিক উদ্বৃত্তটা নির্ণয় করা যেতে পারে, কোনো পরিমাণ টাকা পয়সা এখানে কোনো হেরফের হয় না। তাইলে আবার একটু আলোচনা করি যে ওয়েট অ্যাভারেজ মেথডে আমরা অঙ্কটা গাণিতিক বিষয়ে আলোচনা করলাম। এখানে প্রারম্ভিক মজুত পণ্য যা ছিল তাই, রাসেল ট্রেডার্সের 700 একক ছিল, উদ্বৃত্তের ঘরে লিখেছি। উদ্বৃত্তের ঘরে 700 একক 10 টাকা ধরে 7000 টাকা। নেক্সট 5 তারিখে আমরা পণ্য ক্রয় করলাম 200 একক, কত টাকা ধরে, 12 টাকা ধরে। তাহলে টাকার পরিমাণ হলো 2400। তাহলে এখানে এই ক্ষেত্রেই আসে আমাদের লক্ষ্য রাখতে হবে যে গত যে পদ্ধতিতে আমাদের উদ্বৃত্ত ছিল, গত তারিখে যে উদ্বৃত্ত ছিল 700 একক,
আর আজকে নতুন করে আমরা পণ্য ক্রয় করলাম 200 একক, তাহলে 700 আর 200, এই 700 এবং 200 এই দুটাই হলো আমাদের কত 900 একক। এই 900 একক দিয়ে আমরা ভাগ দেব মোট উদ্ভিদের টাকার পরিমাণকে, তাহলে একক প্রতি আমরা কি পাবো, দর পাবো। তাহলে আমরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কারো কোথাও সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারবা, আর সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমরা সবাই বাড়িতে থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, নিরাপদে থাকবো, সুস্থ থাকবো। তাই তোমরা বাড়িতে অবশ্যই লেখাপড়া করবা, আমরা স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবো সবাই, এবং পড়ার টেবিলে সবাই পড়াশোনা করবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।